তো গাইজ আজকে আমি চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের যেটা ভিডিওর বিষয় বা টপিক, সেটা বেসিক্যালি ইন্ডিয়া নাকি সেন্ট্রাল এশিয়া থেকে দুটো তাদের এয়ারবেস হারিয়েছে। এই নিয়ে আমাদের মানে নর্মাল স্টুডেন্টদের মধ্যে অনেক কন্ট্রোভার্সি আছে, এবং যারা ইউপিএসসি দিচ্ছে বা ডাব্লিউবিসিএস দিচ্ছে তাদের জন্য আমার মনে হয় এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক। তো আমার মনে হলো এই বিষয়টার উপর ভিডিও বানানো উচিত, তাই জন্য আমি ঠিক করলাম যে আজকের এই বিষয়টা চুজ করার জন্য। তো যেটা আমাদের আজকের আলোচনার বিষয়, তো প্রথমেই বলে নিই, আমি রুদ্র, আপনারা দেখছেন দ্য এমবিএ গাইড। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর অনেক অনেক শেয়ার করুন, কারণ আমাদের এখন অনেক সাপোর্টের দরকার। আর চলে আসি আজকে আমাদের টপিকে। তো যেটা শোনা যাচ্ছে যে কন্ট্রোভার্সিটা চলছে, যে ইন্ডিয়া নাকি তাদের দুটো এয়ারবেস হারিয়েছে সেন্ট্রাল এশিয়া থেকে। বেসিক্যালি কাজাকিস্তানে ইন্ডিয়ার দুটো এয়ারবেস ছিল। ইন্ডিয়ার এয়ারবেস বলা যায় না, অ্যাকচুয়ালি ইন্ডিয়া ওখানে অপারেশনাল ছিল, মানে ইন্ডিয়ান এয়ারফোর্স ওখানে অপারেশনাল ছিল, এবং বেসিক্যালি ইন্ডিয়ান এয়ারফোর্স ওখানে ডেভেলপমেন্টের কাজ করছিল। ডেভেলপমেন্ট বলতে দুটো এয়ারবেসকে ইন্ডিয়ান গভর্নমেন্ট বানিয়ে দেওয়ার মানে একটা প্রকল্প চুক্তি হয়েছিল ওদের সাথে। তো সেই কারণে ইন্ডিয়ান এয়ারফোর্স অফিসিয়ালসরা এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের কিছু এয়ারক্রাফট ওখানে অপারেশনাল ছিল, এবং যদি সেই টাইম পিরিয়ডের মধ্যে যদি কোনো রকম অ্যাটাক হতো বা যদি কোনো পার্টিকুলার কিছু হতো, তাহলে সেটা রেজিস্ট করার জন্য আমাদের এয়ারফোর্স রেডি ছিল। কিন্তু যেটা অনেকের ধারণা হচ্ছে, যেহেতু আফগানিস্তানে বাগরাম এয়ারবেস যে আফগানিস্তানে একটা ডেভেলপড অত্যাধুনিক এয়ারবেস আছে এশিয়ার মধ্যে, সেন্ট্রাল এশিয়ার মধ্যে, সেই এয়ারবেসটা মানে নিয়ে ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে কোনো ধরনের ক্ল্যাশ চলছে, এবং সেখানে আফগানিস্তান ভারতের পক্ষ নিচ্ছে, এবং আমেরিকার বিপক্ষ হয়ে ভারতকে ওই এয়ারবেসটা অপারেশনাল বা ইউজের জন্য দিচ্ছে। কিন্তু এরকম কোনো রিপোর্ট নেই, বা এটা কোনো ঠিক ফ্যাক্ট নয়। তো যেটা ফ্যাক্ট সেটা হলো ভারতের দুটো এয়ারবেস ছিল তাজাকিস্তানে। যে এয়ারবেস দুটো ভারত অপারেশনাল ছিল, এবং ভারতের সেখানে এয়ারফোর্স অফিসিয়ালসরাও ছিল ও এয়ারক্রাফট রাখা ছিল, এবং ভারত চাইলেই পাকিস্তানের যে কোনো রকম অ্যাটাককে ওই এয়ারবেস থেকে প্রতিহত করতে পারত। বাট 2022 সাল অবধি একটা বিশেষ চুক্তির দ্বারা ভারতের যে সেই তৎকালীন মানে মিড 90s ভারতের তৎকালীন যে ফরেন মিনিস্টার ছিলেন, তিনি ফরেন অ্যাফেয়ার মিনিস্টার ছিলেন, তিনি আজ যেটা এস জয়শঙ্কর আছেন, তিনি আমার এক্স্যাক্ট নামটা মনে পড়ছে না, বাট আপনারা চেক করলে পেয়ে যাবেন। মিড 90s টাইমে 92 বা 93-তে সেই সময় যে ডিফেন্স মিনিস্টার ছিলেন, তার সাথে তার উদ্যোগেই বলা যায়, তার উদ্যোগেই পার্টিকুলার এই তাজাকিস্তান আমাদের সাপোর্ট পেয়েছিল, এবং ওখানে আমাদের এয়ারবেস গড়ে উঠেছিল। বেসিক্যালি এয়ারবেস না, এয়ার সাপোর্ট বলা যায়, যেখান থেকে ওদের এয়ারবেসগুলোকে আমরা ডেভেলপ করে দিয়েছি। এবং পরবর্তীকালে 2022 সালে তাজাকিস্তানের মনে হয়েছে যে ওরা চুক্তি আর রিনিউ করতে চায় না, তো সেই জন্য ওরা চুক্তি আর 2022 সালের পরে আমাদের সাথে রিনিউ করেনি। এবার চুক্তি ওরা 2022 সালের পরে রিনিউ করেনি, এটাতে যে জিনিসটা মানে যেই কোশ্চেনটা মানুষের মনে আসছে বা যে ডাউটটা আসছে, সেটা হচ্ছে এটাই ভারতের ক্ষতি হয়েছে না সুবিধা হয়েছে। তো মানে এক্স্যাক্টলি বলাই যায় যে এটাই ভারতের ক্ষতি হয়েছে। তার কারণ হচ্ছে এটা যে ভারত একটা ডেভেলপিং নেশন, তো ভারতের উদ্দেশ্য এটাই থাকা উচিত যে সে তার মিলিটারিকে বা ডিফেন্সকে কীভাবে বিভিন্ন দেশে স্ট্রাকচারালি ডেভেলপ করাতে পারে বা বেস ক্রিয়েট করতে পারে, মিলিটারি বেস। বাট এক্সটেন্ড করতে করতে যখন এরকম বাধার সম্মুখীন হতে হয়, অ্যাকচুয়ালি এটা বাধা নয়, কিন্তু এটা একটা জিও পলিটিক্যাল ফ্যাক্টর, যেটার দ্বারা এটা মানে বোঝা যায় যে একটা দেশ পুরো পৃথিবীতে তার কতটা ইনফ্লুয়েন্স রাখে। তো এই জিনিসটায় সেন্ট্রাল এশিয়ায় ভারতবর্ষের যে দুটো স্ট্র্যাটেজিক পয়েন্ট ছিল তাজাকিস্তানের মধ্যে, যে দুটো ইয়ার বেস, এখনও অনেক জিও পলিটিক্যাল যারা বিশেষজ্ঞ আছে তাদের মতে যে প্রত্যেকটা মানে এই স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোর মধ্যে একখানা স্ট্র্যাটেজিক পয়েন্ট এখনও ভারতের ইউজেবল আছে এবং অপারেশনাল আছে। বাট যেটা নর্মালি জানা যায় অফিসিয়াল রিপোর্ট, যে দুটোই থেকে ভারত অপারেশন বন্ধ করে দিয়েছে, এবং যত এয়ারক্রাফট বা এয়ারফোর্স অফিসিয়ালস ছিল তাদেরকে ভারত দেশে ফিরিয়ে নিয়ে এসছে। তো এতে ভারতের যেটা হয়েছে, ভারতের প্রবলেমটা এটাই হয়েছে যে যদি পাকিস্তান কখনো এই মুহূর্তে ভারতের উপর অ্যাটাক করে বা একটা এয়ারফোর্স অপারেশন চালায় পাকিস্তানের এয়ারফোর্স ভারতের এয়ারফোর্সের ওপর, তো ওইখান থেকে যে রেজিস্ট্যান্সটা আসতে পারতো, সেই রেজিস্ট্যান্সটা আসতে পারবে না। কিন্তু ভারত অন্যভাবে রেজিস্ট করতেই পারবে, কিন্তু ওই পার্টিকুলার জায়গা থেকে, তাজাকিস্তানের ওই পার্টিকুলার জায়গা থেকে যে সুবিধাজনক রেজিস্ট্যান্সটা ভারতের পক্ষে আসতে পারতো এবং ভারতের ওই যুদ্ধনীতিতে সুবিধা হতো, সেই জিনিসটা আর আসতে পারবে না। তো এটা ভারতের পক্ষে একটা লস, এবং লস শুধু লস নয়, তার সাথে এটাও বলা যায় যে এটা এক ধরনের একদিক থেকে দেখতে গেলে পরোক্ষভাবে চীন এবং পাকিস্তানের একটা জিও পলিটিক্যাল জিত। মানে জিত এই কারণে আমি বলছি, তার কারণ হচ্ছে
এতে কি হচ্ছে, পাকিস্তানের না হলেও মানে পাকিস্তানের সাথে তাজিকিস্তানের খুব ভালো সম্পর্ক নেই, তো পাকিস্তানের না হলেও কিন্তু চায়নার কিন্তু একটা খুব ইনফ্লুয়েন্সের মানে জায়গা তৈরি হচ্ছে। কারণ চায়না এর ফলে তাজিকিস্তানে বিভিন্ন রকম সুযোগ সুবিধা প্রোভাইড মানে এর পরবর্তী সময় মানে একটা জিনিসে তো একটা জায়গা থেমে থাকে না। তাজিকিস্তান একটা ইয়ং কান্ট্রি, জাস্ট কিছুদিন আগে ওরা স্বাধীন হয়েছে, 1991 মেবি ওরা স্বাধীনতা পেয়েছে। তো যখন এত জাস্ট কিছুদিন আগেই স্বাধীনতা পেয়েছে, তখন ওদের মধ্যে একটা চার্ম আছে নিজেদেরকে ডেভেলপ করা। তো এই সময় ওরা চাইবে ওদের রোডসগুলো, ওদের ইনফ্রাস্ট্রাকচার, ওদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পার্লামেন্ট হাউস, এভরিথিং ওরা ডেভেলপ করতে চাইবে। তো ডেভেলপ করার জন্য ওদের কাছে তো এই মুহূর্তে সেরকম ইকোনমি বা ফান্ড নেই। চায়না কী করবে, চায়না নিজেদের ইনফ্লুয়েন্স ওখানে ঢোকাবে, পুরো মার্কেটটাকে ক্যাপচার করবে, দিয়ে ইনভেস্টমেন্ট তো করবেই, এবং ইনভেস্টমেন্টের পরিবর্তে একটা বিশাল বিজনেস মডেল ক্রিয়েট করে দেবে। ঠিক আছে, পুরো বিজনেস মডেলটার প্রফিটেবিলিটি বসে বসে খাবে চায়না। যার ফলে কী হবে, কিছুদিনের মধ্যেই দেশের যে ইন্টারিম গভর্নমেন্টটা আছে, মানে ইন্টারিম না, মানে দেশের যে ভেতরকার যে গভর্নমেন্টটা আছে, ইন্টারনাল গভর্নমেন্টটা, ওই গভর্নমেন্টটা দেখা যাবে চায়নার ইনফ্লুয়েন্সে চলছে। তো যার ফলে কী হবে, চায়নারও একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট তৈরি হবে ভারতের এগেনস্টে। তো এই ভয়টাই নর্মালি জিও পলিটিক্যাল বিশেষজ্ঞ যারা ভারতীয় রয়েছেন তারা এই ভয়টাই পাচ্ছেন। এবং তা থেকে এটাই বলা যায় এক কথায়, মোরাল অফ দ্য স্টোরি, যে এটা এক প্রকার ভারতের হার ছিল। মানে এই পুরো ইনসিডেন্টটা এক প্রকার এই যে তাজিকিস্তান থেকে ভারতের দুটো এয়ারবেস চলে যাওয়া, বা ভারতের তাজিকিস্তানের যে এয়ারবেস, তাজিকিস্তান এবং ভারতের মধ্যে যে এয়ারবেস চুক্তি, এই চুক্তিটা 2022-এর পর আর রিনিউ না হওয়া, এটা ভারতের পক্ষে একটা হার ছিল। এবং পরোক্ষভাবে দেখলে এটাও বোঝা যায় যে এটা চীন এবং পাকিস্তানের জন্য একটা সুবিধাজনক জিত ছিল। তো আমার ভিডিও আমি আজকে এখানেই এন্ড করছি, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। তো আপনারা এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশান পেতে বেল আইকনকে প্রেস করে দিন, শেয়ার করুন, লাইক করুন, আর পাশে থাকুন।